প্রিয় দর্শক শ্রোতা, একজন বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বিমল কুণ্ডু। বন্ধুরা আমার, আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি অত্যন্ত ডেঞ্জারাস একটি ভিডিও। ডেঞ্জারাস বলছি কেন, এর বিষয়বস্তুটা যখন আপনাদের সামনে উপস্থাপন করব তখন আপনারা বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওটাকে কেন আমি একটা মারাত্মক ভিডিও বলছি। তো বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, মন্তব্য দেবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আমি মনে করি পৃথিবীর নানা দেশে যত বাঙালি আছে, বাংলাদেশের নাগরিক আছে, যারা দেশকে ভালোবাসেন, প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে আমার এই আজকের ভিডিওটা শোনা খুবই প্রয়োজন। যদিও একই বিষয়ে, যে বিষয়টা আমি আজকে আলাপ করব, সেই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে, আপনারা জানেন সেগুলো, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে এটা উপস্থাপন করব। কাজে আমার মনে হয় যে প্রত্যেকটি ভিডিওর মধ্যে নতুন কিছু তো পাওয়া যাবে, আপনারা সেই দিকে দৃষ্টি রাখবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং বর্তমান দেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে এবং আমরা কিভাবে প্রতিনিয়ত অন্ধকারের দিকে গিয়ে চলেছি এবং গোটা জাতি, বাঙালি জাতি ধ্বংসের দিকে গিয়ে চলেছে, সেটা আপনারা বুঝতে পারবেন। আশা করি বুঝবার চেষ্টাও করবেন। তো বন্ধুগণ, শুরু করা যাক আমার আজকের ভিডিওর শিরোনাম থাকবে বাংলাদেশে জঙ্গি অভ্যুত্থান। বন্ধুগণ, আপনারা হয়তো মনে করতে পারেন যে এমন একটা শিরোনাম আমি দিচ্ছি যাতে দর্শকের দৃষ্টি বা শ্রোতার দৃষ্টি আকর্ষণ করে, তা নয়। বলতে পারেন যে অভ্যুত্থান কবে হলো আমরা তো কিছুই জানলাম না। জানবেন। আমি যে কথাগুলো বলবো তার মধ্য থেকে জানতে পারবেন যে কবে, কিভাবে, কখন সবার অগোচরে নীরবে নীরবে বাংলাদেশে জঙ্গি অভ্যুত্থান ঘটে গেছে। বন্ধুগণ, 1947 সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান হয়েছিল। পাকিস্তানেরই একটা অংশ ছিল পূর্ব পাকিস্তান, যেটা আজকের বাংলাদেশ। আমরা যারা বাঙালি, পাকিস্তানের অত্যাচারে, নিপীড়নে, তাদের শোষণে জর্জরিত হয়ে আমরা 23 বছর যাবৎ সংগ্রাম করেছিলাম পাকিস্তানের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, শোষণের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। আমাদের সেই সংগ্রাম শুরু হয়েছিল 1952 সালে বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে অনেক বাঙালি যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম মাতৃভাষা হিসাবে বাংলা ভাষা। সেই 52 ভাষা আন্দোলন থেকেই শুরু হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম। তারপর দীর্ঘ 23 বছর আমরা সংগ্রাম করেছি। ধীরে ধীরে সেখানে আমাদের বাঙালির মধ্য থেকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব বেরিয়ে এসেছে। তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি আমাদের জাতির পিতা। তার হাত ধরে, তার পিছনে সমবেত হয়ে আমরা বাঙালি জাতীয়তাবাদে যারা বিশ্বাসী, স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী, যারা আমরা সেদিন স্বাধীনতা চেয়েছিলাম, পাকিস্তানের আগ্রাসন থেকে মুক্ত হয়ে নিজেরা নিজেদের একটি দেশ শাসনের অধিকার আদায়ের সংগ্রামে নেমেছিলাম। এবং সেই সংগ্রামে কী দিয়েছি আমরা, কী আত্মত্যাগ আমাদের, কী বলিদান আমাদের দিতে হয়েছে 30 লক্ষ জীবন, 2 লক্ষ মা বোনের ইজ্জত। এর বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতা সেই লগ্নে আমাদের একটা চরম ভুল হয়েছিল, যে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে শক্তি ছিল, জামাত, রাজাকার, আলবদর, পাকিস্তান এবং পাকিস্তানের আইএসআই গুপ্তচর বাহিনী, যারা আমাদের স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল, তাদের ওই সাপ মেরে যেমন লেজ রেখে দিলে
সাপ আবার জীবিত হয়ে ওঠে, সেই লেজ মারার কথাটা আমাদের মনে ছিল না? অত্যন্ত উদার হৃদয়ের, বৃহৎ হৃদয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব তাদেরকে সাধারণ ক্ষমা প্রদর্শন করেছিলেন। এই সুযোগ নিয়ে তারা তখন থেকেই বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে আবার পুনরায় পাকিস্তান সৃষ্টি করার জন্য গোপনে গোপনে কাজ করে যাচ্ছিল এবং দীর্ঘ 55 বছর পর 2024 সালের 5ই আগস্ট বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ সরকার ছিল তাকে উৎখাত করে সেই 71-এ পরাজিত শক্তি তারা ক্ষমতা দখল করে অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে। সেই সুৎখোর বিশ্ব বাটপার ইউনূস সরকার, তিনি তার 18 মাসের শাসনকালে বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে জঙ্গিদের হাতে, পাকিস্তানের হাতে তুলে দিয়ে যায়। সেই পাকিস্তানের পরাজিত শত্রুরা তারা ধীরে 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 যে কার্যক্রম শুরু করেছিল দেশের আইন শৃঙ্খলাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে, স্বাধীনতার চেতনাকে, স্বাধীনতার গৌরবকে ধুলায় মিশিয়ে দিয়ে তারা অত্যন্ত ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশটাকে আবার পাকিস্তানে পরিণত করার। একটা নির্বাচন আন্তর্জাতিক চাপে আমরা পেয়েছিলাম, কিন্তু তার আগেই দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে ওই অবৈধ ইউনূস সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল, যাতে আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে। আর অবৈধ একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে জাতির জনকের কন্যা শেখ হাসিনার অবৈধ বিচার করে তাকে ফাঁসির হুকুম দিয়েছিলেন। আমাদের অত্যন্ত ভাগ্য ভালো, আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু রক্ষা পেয়েছে আমাদের জাতির জনকের কন্যা। তিনি ঠিক সঠিক সময়ে ভারতে যে আশ্রয় গ্রহণ করেছিলেন। আওয়ামী লীগের অনেক নেতা তারাও বিদেশে গিয়ে কোনো রকমের জীবন বাঁচিয়ে আজ প্রবাসের মাটিতে মানবতার জীবনযাপন করছে। আন্তর্জাতিকভাবে আজকে চেষ্টা গ্রহণ করেছি আমরা কীভাবে আবার আমাদের হিত গৌরব ফিরে পেতে পারি, আবার স্বাধীনতা শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমাদের স্বাধীনতার চেতনায় আবার প্রতিষ্ঠা করে সেই সোনার বাংলাকে আমরা ফিরে পেতে পারি, যা ইতিমধ্যে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা এই সমস্ত কথা জানেন। গত 2 বছরে কি হয়েছে? বিএনপি সরকার আসার পর, তারেক রহমান সরকার আসার পর দেশের কোনো পরিবর্তন হয়েছে কিনা আপনারা সব অবগত আছেন। কিন্তু এই যে নীরব অভ্যুত্থান যাকে আমি বলছি, সেটা কীভাবে ঘটল আমি তার উপরে আজকে আলোকপাত করব। কারণ যে সমস্ত আলোচনা আপনারা শুনতে চান তা বহুল আলোচিত, বহু গণমাধ্যম থেকে এগুলো বারবার করে প্রচারিত করা হচ্ছে। দেশের জনগণ অবগত আছেন, দেশের সাধারণ মানুষ আজ অবগত আছে। দেশের সাধারণ মানুষ আজকে আতঙ্কগ্রস্ত, অত্যাচারে নিপীড়নে জর্জরিত। যারা বিরোধী মুখ সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগের গন্ধ পেলেই খুঁজে খুঁজে বের করে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে এই কদিন আগে ছাত্রলীগ কর্মীদের রক্তে তুরাগ নদীর জল রক্তাক্ত হয়েছে, রক্ত বন্যা তুরাগ নদীর স্রোতে ভেসে যাচ্ছে। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের বুকের রক্তে ভেসে যাচ্ছে, তারা জঙ্গিদের হাতে জীবন দিয়েছে। এইভাবেই হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত। এর মধ্যে কীভাবে জঙ্গি অভ্যুত্থান ঘটেছিল হয়তো অনেকে আশা করেছিলেন তো না বাংলাদেশ আর জঙ্গি কোথায়। আবার অনেকে বলতেন না জঙ্গি আছে, যে পাকিস্তান আইএসআই সমস্ত জঙ্গি ঘাঁটি করেছে, এখানে লস্করি তৈবার নাম শোনা যাচ্ছে। আর যারা ওই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তারাও নিজেরা ঘোষণা করেছে যে তারাও অনেকেই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং তারা প্রতি মাসে 2000 করে জঙ্গি ট্রেনিং দিচ্ছে। পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের সেনা কর্মকর্তারা এখানে এসে বারবার ঘোরাঘুরি করছে, অস্ত্র আমদানি করা হচ্ছে, গোপন হত্যা চালানো হচ্ছে, বাড়িঘর জ্বালানো হচ্ছে, লুটপাট করা হচ্ছে। তার মধ্য থেকে জঙ্গি অভ্যুত্থানে ঘটল এই মাসেই, এই চলমান মাসের 13 জুন তারিখে।
যেদিনকে বিশ্বকাপ ফুটবল শুরু হলো, বন্ধুগণ নিশ্চয়ই আপনাদের মনে আছে 13ই জুন তারিখে বিশ্বকাপ ফুটবল শুরু হয়। প্রতি বছরের মতো, প্রতিবারের মতো বাংলাদেশের জনগণ বা বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা ফুটবল প্রিয় মানুষ, তারা কোনো না কোনো দলকে, দেশকে তারা সাপোর্ট করে। কেউ ব্রাজিলকে সাপোর্ট করে, কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করে, কেউ জার্মানকে, কেউ ইটালিকে, কেউ পর্তুগালকে, কেউ সৌদি আরবকে, কেউ ইরাককে, বিভিন্ন দেশকে আমাদের ইয়াং জেনারেশন, কেন আমরা সবাই মিলে আমরা সমর্থন করি। পাড়ায় পাড়ায় উদযাপিত হয় এই ফুটবল খেলার আনন্দ, এবং টিভির বড় স্ক্রিন চালিয়ে সমস্ত খেলাকে উপভোগ করা হয়। এবারও প্রত্যেকটি দেশের পতাকা যখন ওড়ানো হয়েছে দেশে, তখন 13 তারিখে এক হুজুর, তার নাম হচ্ছে মুফতি হারুন সম্পর্কে ইতিমধ্যে তার পরিচয় হয়তো আপনারা জেনেছেন। তিনি হেফাজত অথবা জামাত ইসলামের একজন সক্রিয় কর্মী এবং বড় মাপের সে একজন জঙ্গি নেতা। খুব সম্ভব হাসিনার আমলে জেলখানায় আবদ্ধ ছিল। ইউনূস সরকার আসার পর 4 তারিখের পর, 5ই আগস্টের পরই জেলখানা ওপেন করে দিয়ে যে সমস্ত জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে মুফতি হারুনও একজন। যখন ফুটবল খেলাকে কেন্দ্র করে, বিশ্ব ফুটবল কাপকে কেন্দ্র করে যখন বাংলাদেশের প্রতিটি দেশের জাতীয় পতাকাকে উড্ডয়ন করা হয়েছিল, ঠিক তখন মুফতি হারুন ঘোষণা করলেন যে এই সমস্ত কাফের দেশের পতাকা উত্তোলন করা যাবে না, সমস্ত পতাকা নামিয়ে ফেলে আইএস পতাকা উত্তোলন করা হোক, কলমা লেখা পতাকা উত্তোলন করা হোক। ঠিক এই ঘোষণার পরপরই দেখা গেল সারা বাংলাদেশ জুড়ে, এটা শুরু হলো হাটহাজারীর থেকে, চিটাগাং হাটহাজারীর থেকে, আর ঢাকার হাজারীবাগ থেকে দেখা গেল রাতের অন্ধকারে একদল ছেলে, খুব সম্ভবত তারা জঙ্গি সংগঠনের মাদ্রাসার ছাত্র, জামাত ইসলাম ছাত্র শিবির অথবা এই জঙ্গি ক্যাডারগুলোর সদস্য হবে। তারা 2 রকমের পতাকা, একটা আইএস পতাকা সাদার উপরে কালো দিয়ে কলেমা লেখা, আর একটা কালোর উপরে সাদা আরবি হরফে লেখা পতাকা। এই পতাকা বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি যেদিনকে ভাঙে, সেদিনকে আমরা এই রকমের পতাকা দেখেছিলাম। যারা বঙ্গবন্ধুর বাড়িকে ভেঙেছিল, সেখানে আমরা উঠতে দেখেছিলাম অনেক জঙ্গির হাতে আমরা এই পতাকা দেখেছিলাম। ঢাকার বিভিন্ন মিছিলে, বিশেষ করে উগ্রবাদী মৌলবাদীদের মিছিলে আমরা এই আইসিস পতাকাকে আমরা বহন করতে দেখেছি, ওড়াতে দেখেছি। এই পতাকা ব্যবহার করছিল কারা? সে সিরিয়ায় আইএস আন্দোলনের সময় আমরা দেখেছিলাম এই পতাকাগুলো আইসিস, বোকো হারাম, আল কায়দা এই সমস্ত পতাকা ব্যবহার করে থাকে। তারা তাদের জঙ্গি আন্দোলনে সমস্ত পৃথিবীর জঙ্গিদেরকে, ইসলামী জঙ্গিদেরকে একত্রিত করার জন্য, ইসলামিক স্টেট কায়েম করার জন্য এই পতাকা তারা ব্যবহার করে, ওড়ায়। সেই পতাকা আমরা বাংলাদেশে উঠতে দেখেছি, এবং এখন তো এটা সয়লাভ হয়ে গেছে এই মুফতি হারুন ঘোষণার পর থেকে। তাহলে এইটাকে আমি বলতে যাচ্ছি একটা নীরব বিপ্লব ঘটে গেছে, এবং বাংলাদেশের জাতীয় পতাকার উপরে এই পতাকা লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়। ধামরায় একটা নবীন ক্লাব নামে একটা ক্লাব আছে, তার সামনেই দেখবেন যে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে এই কলমা লেখা পতাকা লাগানো হয়েছে। এখন এর প্রেক্ষিতে কার অবমাননা হয়েছে, এই ধর্মীয় পতাকার নাকি জাতীয় পতাকার? কিন্তু এই বিষয়ে যখনই আমরা দেখছি সরকার একদম নীরব, বাংলাদেশের গোয়েন্দা বাহিনী একদম নীরব, এগুলো সোশ্যাল মিডিয়া ভেসে বেড়াচ্ছে, আর আমাদের গোয়েন্দা বাহিনী জানে না, বাধা দেবার কেউ নেই। তারা কি জানে না যে আইসিস, বোকো হারাম এবং এই কি বলে হরকাতুল জিহাদ, হরকাতুল ইসলাম, তারপর আল কায়দা,
এই পতাকা ইউরোপিয়ান দেশ আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলোকে ওড়ানো ব্যান করা হয়েছে, রেস্ট্রিকশন আছে এর উপরে। এমনকি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত দেশেও এই জঙ্গি পতাকা ব্যান করা আছে, ওড়ানো নিষেধ। সৌদি আরবে যদি এই পতাকা উড়িয়ে কেউ ধরা পড়ে, সঙ্গে সঙ্গে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। আর বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ বলে আমরা দাবি করছি, একটা গণতান্ত্রিক সরকার বর্তমানে ক্ষমতায় আছে বাংলাদেশে। তাদের নাকের ডগার উপর সারা বিশ্বে যে ব্যান পতাকা, জঙ্গি পতাকা, সেই ব্যান করা পতাকা আজকে বাংলাদেশে উঠছে। তাই বলছি, সরকার চীনেই যাক আর আমেরিকায় যাক, কোনো দেশ বাংলাদেশে, এটা আন্তর্জাতিকভাবে কিন্তু জানাজানি হয়ে গেছে। সমস্ত বিশ্বের সব বড় বড় গোয়েন্দা সংস্থা জানে যে বাংলাদেশে আইসিস পতাকা, তালেবানি পতাকা, বোকা হারামের পতাকা, ব্যান পতাকা, যে পতাকা উড়ানো নিষেধ, সেই পতাকা আজকে বাংলাদেশে উঠছে। সারা বিশ্বে এটা জানাজানি হয়ে গেছে। কাজেই এই অবস্থায় বাংলাদেশে কোনো বড় বিনিয়োগকারী আসবে আমরা বিশ্বাস করি না। এই অবস্থায় চীন কোনো চুক্তি করে এখানে বিনিয়োগ করবে আমরা বিশ্বাস করি না। এই অবস্থায় আমেরিকা বাংলাদেশে কোনো বড় ধরনের বিনিয়োগ করবে আমরা বিশ্বাস করি না, কেউ আসবে না। কারণ প্রত্যেকে তার নিরাপত্তা চায়, সিকিউরিটি চায়। যখনই দেখা যাবে যে বাংলাদেশ আজকে চলে গেছে সেই আল কায়দা, বোকা হারামের অধিকারে চলে গেছে, তাদেরকে রেজিস্ট করার মতো কেউ নেই, সরকার নীরব, তখন বিশ্ব কিন্তু চুপ করে বসে থাকবে না। ইতিমধ্যে বাংলাদেশ বিশ্ব দরবারের কাছে তার পরিচিতি লাভ করেছে কি হিসাবে, জঙ্গি রাষ্ট্র হিসাবে। এবং এই যে নীরব অভ্যুত্থানের কথা আমি বললাম, আমার মনে হয় যাদের একটু দেশপ্রেম আছে, যারা চেতনা সমৃদ্ধ মানুষ, তারা নিশ্চয়ই আমার বলায় ঘটে যাওয়া নীরব বিপ্লবের কথায় একমত হবেন, স্বীকার করবেন। কাজেই আমি বাংলাদেশ সরকারকে বলছি, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি যে আপনি সতর্ক হন, ব্যবস্থা গ্রহণ করেন। যে সমস্ত জঙ্গিরা এই সমস্ত কার্যক্রম চালাচ্ছে, আপনার সরকার কিন্তু বিশ্বের জনমত হারাবে অথবা হারিয়ে ফেলছে ইতিমধ্যে। আপনি সেদিকে দৃষ্টি দিন, দেশটাকে রক্ষা করুন, বাঙালির জাতিকে রক্ষা করুন। আর যদি না পারেন তাহলে অচিরেই কিন্তু আপনিও ক্ষমতা হারাবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।